কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ধারণা এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় সনাতন এবং আধুনিক পদ্ধতিতে, এবং দ্বিতীয়টি হচ্ছে হিসাবের খাত নির্ণয়। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক। প্রথমতই আমরা জানবো হিসাবের শ্রেণী নির্ণয় সম্পর্কে। এখানে তোমাদের অনেকগুলো হিসাব দেওয়া আছে। এইসব থেকে তোমাদের বের করতে হবে সনাতন এবং আধুনিক পদ্ধতিতে কোনটা কোন হিসাবের শ্রেণীর মধ্যে গিয়ে পড়ছে। সবার প্রথমটি হচ্ছে সুনাম হিসাব। প্রথমে আমরা লিখবো হচ্ছে ক্রমিক নং, এরপর হিসাবের নাম। এখন তোমাদের পরীক্ষায় হয় সনাতন আসবে, নাহলে আধুনিক আসবে। তোমাদেরকে দুটো একসাথে করে দেখিয়ে দিচ্ছি, বাট পরীক্ষায় আসলে শুধুমাত্র ক্রমিক নং, হিসাবের নাম এবং হিসাবের শ্রেণী এটা উল্লেখ করলেই চলবে, যে পদ্ধতি বলবে। তো আমরা আমরা এখানে দুটো দেখাই দিচ্ছি, বাট পরীক্ষায় তোমাদের কিন্তু যে কোনো একটা আসবে, দুইটা আসতে পারে, অসম্ভব না, বাট নর্মাল তোমাদের একটা আসবে। তো প্রথমত সুনাম। সুনাম সনাতনের মধ্যে হচ্ছে সম্পত্তিবাচক, আর আধুনিকের মধ্যে হচ্ছে সম্পদ। এই দুইটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিসম্পদ, এবং এইগুলা মালিকানাধীন থাকে। এগুলোকে বলবো হচ্ছে আমরা সম্পত্তিবাচক এবং সম্পদ। দুই নম্বরটা হচ্ছে বিক্রয়। বিক্রয় এটা হচ্ছে একটা আয়। আধুনিক পদ্ধতিতে এটা আয়ের মধ্যে গিয়ে পড়ে, এবং আয় এবং ব্যয়িত হিসাবগুলোকে বলে হচ্ছে আমরা সনাতন পদ্ধতিতে নামিক হিসাব। এই কারণে বিক্রয় হিসাবটা সনাতনের মধ্যে হচ্ছে একটা নামিক হিসাবের মধ্যে গিয়ে পড়বে। এরপরে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব। মনে রাখা দরকার, সাধারণত প্রদত্ত ভাড়াটা হচ্ছে একটা কি হিসাব বলতো? নামিক হিসাব। কিন্তু যখন কিনা নামিক হিসাবের আগে আমরা এক্সট্রা করে কোনো ধরনের হচ্ছে বকেয়া কিংবা অগ্রিম অ্যাড করব, তখন সেটা হয়ে যায় ব্যক্তিবাচক হিসাব। যে কারণে এখানে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবটা হয়ে যাবে সনাতন পদ্ধতির মধ্যে ব্যক্তিবাচক হিসাব। কি বললাম আমি আরেকবার বলছি, শুধুমাত্র ব্যয় এবং আয় জাতীয় হিসাব যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নামিক হিসাব। কিন্তু যদি এই নামিক হিসাবের আগে আমরা কোনো অগ্রিম কিংবা বকেয়া অ্যাড করি, তখন সেগুলো হয়ে যায় ব্যক্তিবাচক হিসাব। যার কারণে অগ্রিম প্রদত্ত ভাড়া, যেটা হচ্ছে অগ্রিম ব্যয়, এটা হয়ে যাবে হচ্ছে এটা ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে ব্যয়ের অগ্রিম হচ্ছে এক ধরনের সম্পদ। আমি ব্যয়টা করেছি, যার ফলে ভবিষ্যতে গিয়ে হচ্ছে সুবিধা পাবো। যেহেতু সুবিধা ভবিষ্যতে গিয়ে পাবো, এই কারণে এটা সম্পদ একটা। এই কারণে আধুনিক পদ্ধতির মধ্যে হচ্ছে এটা সম্পদ, আর সনাতনের মধ্যে এটা হচ্ছে এটা ব্যক্তিবাচক হিসাব। এরপর প্রাপ্ত সুদ হিসাব। যে সুদ পেয়ে গিয়েছি, সুদ পেলে সেটা হচ্ছে এক ধরনের আয়। তাই আধুনিক পদ্ধতির মধ্যে প্রাপ্ত সুদকে বলবো হচ্ছে আমরা আয়, এবং আয় ব্যয়িত হিসাবগুলোকে বলা হয়ে থাকে সনাতনের মধ্যে নামিক হিসাব। এই প্রাপ্ত সুদ হিসাবটা হয়ে যাবে হচ্ছে একটা নামিক হিসাব। অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা বলতে বোঝানো হচ্ছে দেনাদারের যে পরিমাণে অংশ কখনোই আদায় করা সম্ভব না, তাকে বলা হয়ে থাকে অনাদায়ী পাওনা হিসাব। এটা ব্যবসার জন্য এক ধরনের ক্ষতি কিংবা ব্যয় হিসাবে আমরা গণ্য করতে পারি। তো এই যে ব্যয়টা রয়েছে, ব্যয় তো অবশ্যই আমরা জানি আমাদের আধুনিক পদ্ধতির মধ্যে ব্যয়ের মধ্যে গিয়ে পড়বে। অন্যদিকে আয় ব্যয় হিসাবগুলোকে বলা হয়ে থাকে নামিক হিসাব। খেয়াল করে দেখো, প্রাপ্ত সুদটা নামিক হিসাব, আর অনাদায়ী পাওনাটা হচ্ছে নামিক হিসাব। সনাতনের মধ্যে এটা সেম, কিন্তু আধুনিকের মধ্যে প্রাপ্ত সুদটা আয় এবং অনাদায়ী পাওনাটা হচ্ছে এক ধরনের ব্যয়। এরপর ক্রয় হিসাব। ক্রয় হিসাবটা হচ্ছে আধুনিকের মধ্যে এক ধরনের ব্যয়, এবং যেটা আধুনিকে ব্যয়, আয় এবং ব্যয় হিসাবকে বলতে পারি নামিক হিসাব। যার কারণে ক্রয় হিসাবটা হয়ে গেছে এর নামিক হিসাব। এরপরে আমদানি শুল্ক। আমদানি শুল্ক এক ধরনের ব্যয়, যার কারণে এটা আধুনিকের মধ্যে ব্যয় এবং সনাতনে হয়ে যাবে হচ্ছে নামিক হিসাব। তারপরে মেরামত। মেরামত এটা হচ্ছে আধুনিকের মধ্যে ব্যয়, তাই সনাতনের এটা হয়ে যাবে নামিক হিসাব। অবচয় সেম। অবচয়টা হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতির মধ্যে ব্যয় হিসাব, আর সনাতনে হয়ে যাবে হচ্ছে নামিক হিসাব। তারপর ঋণ হিসাব। ঋণ। ঋণটা হচ্ছে আধুনিকের মধ্যে এক ধরনের দায়, কারণ ভবিষ্যতে গিয়ে আমাকে এই ঋণটা পরিশোধ করতে হবে। কিন্তু সনাতন পদ্ধতির মধ্যে এই ঋণটা হচ্ছে একটা ব্যক্তিবাচক হিসাব। কেন? কারণ ঋণ নেওয়া হয়ে থাকে কোনো প্রতিষ্ঠান অথবা ব্যাংকের থেকে, ফলে এর সাথে একটা কোনো ধরনের প্রতিষ্ঠান অথবা হচ্ছে ব্যক্তি জড়িত। যার কারণে এটাকে বলবো হচ্ছে আমরা ব্যক্তিবাচক হিসাব। যে হিসাবের সাথে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান জড়িত থাকে তাদেরকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়, যার কারণে ঋণ হিসাবটা হয়ে যাবে এক ধরনের ব্যক্তিবাচক হিসাব। এরপরে নেক্সট আসবে হচ্ছে আমাদের আয়কর হিসাব। আয়করটা কি? আয়করটা হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপের উত্তোলন। তো উত্তোলন সেটা হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতির মধ্যে কিসের মধ্যে গিয়ে পড়ে? তো আধুনিক পদ্ধতির মধ্যে এটা স্বত্বাধিকার কিংবা মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে গিয়ে পড়ে, কারণ উত্তোলন মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমিয়ে দেয়। অন্যদিকে উত্তোলনটা হচ্ছে সনাতন পদ্ধতির মধ্যে ব্যক্তিবাচক হিসাব, কারণ উত্তোলন কে করবে? উত্তোলন করবে মালিক। তো যেহেতু মালিক সম্পৃক্ত, একজন ব্যক্তি সম্পৃক্ত, তার কারণে আয়কর হিসাবকে বলবো আমরা একটা ব্যক্তিবাচক হিসাব। বিনিয়োগ। আধুনিক পদ্ধতির মধ্যে বিনিয়োগকে বলবো হচ্ছে আমরা এই ধরনের সম্পদ, কারণ ভবিষ্যতে এর থেকে সুবিধা পাবো। আর সম্পদটাই সনাতন পদ্ধতির মধ্যে হয়ে যাবে হচ্ছে সম্পত্তিবাচক বা সম্পদবাচক হিসাব। এরপর
প্রদত্ত বার্তা হিসাব। প্রদত্ত বার্তা হচ্ছে এটা ব্যয়, ব্যয়টা আধুনিকের মধ্যে ব্যয়, আর সনাতনের মধ্যে হচ্ছে নামিক হিসাব। তারপর শেয়ার ক্রয় করা হয়েছে, শেয়ার ক্রয় এক ধরনের বিনিয়োগ, সো বিনিয়োগের মতোই হবে। বিনিয়োগ কোথায় যায়? বিনিয়োগ হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব সনাতনের মধ্যে, আর আধুনিকের মধ্যে হচ্ছে সম্পদ হিসাব। এরপরে ক্রয় ফেরত হিসাব, ক্রয়টা হচ্ছে একটা ব্যয়, আর ক্রয় ফেরত যেটা আছে, ক্রয় ফেরতটা ব্যয় হ্রাস। তো এটা সনাতনের মধ্যে গিয়ে আমার কোথায় গিয়ে পড়বে? নামিকের মধ্যে গিয়ে পড়বে, এবং আধুনিকের মধ্যে এটা ব্যয়ের মধ্যে গিয়ে পড়বে। ব্যয় হ্রাস পেলেও ব্যয় হিসাব তো, ব্যয়কে এটা আমার কি করছে এখানে? ব্যয়কে হচ্ছে হ্রাস করছে, ব্যয়ের সাথে সম্পৃক্ত। ঠিক সেম ভাবে ব্যয় বৃদ্ধি পাক বা হ্রাস পাক সেটা নামিক হিসাবের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে হচ্ছে বিক্রয় ফেরত হিসাব। বিক্রয়টা হচ্ছে এক ধরনের আয়, তো বিক্রয় ফেরত হিসাবটা হচ্ছে আমাদের আয়জাত হিসাবের মধ্যে গিয়ে পড়বে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা বিপরীত আয় হিসাব, কিন্তু এটাকে আমরা লেখাটা মেঘে আয় হিসাবে লিখবো। আর আয় হিসাবটা হচ্ছে নামিক হিসাবে প্রভাবিত করে সনাতনের মধ্যে, এখানে বিক্রয় ফেরতটা হচ্ছে এক ধরনের নামিক হিসাব। এরপর বিক্রয় পরিবহন, এটা হচ্ছে এক ধরনের ব্যয়। বিক্রয় পরিবহন হচ্ছে যেমন বিক্রয় করার টাইমে গিয়ে যে পরিবহন খরচ হয় সেটা বলা হয়ে থাকে বিক্রয় পরিবহন। তো এই যে বিক্রয় পরিবহন এটা কিন্তু এক ধরনের ব্যয় আধুনিকের মধ্যে, আর সনাতনের মধ্যে এটাকে বলবো হচ্ছে আমরা নামিক হিসাব। এরপরে ব্যাংক জমাতিরিক্ত হিসাব। ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝানো হচ্ছে আমার ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা আছে, যদি তার থেকে বেশি অর্থ যদি আমরা উত্তোলন করি সেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এটা হিসাব হবে, নট হিসাব। সো এই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক জমাতিরিক্ত হিসাব এটা আধুনিকের মধ্যে গিয়ে এক ধরনের দায়। আর যেহেতু ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যাংকের থেকে আমরা জমাতিরিক্ত উত্তোলন করেছি, এই কারণে ব্যাংক জমাতিরিক্ত হিসাবকে বলা হবে এক ধরনের ব্যক্তিগত হিসাব। ইজারা সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তি আমরা একটা সার্টেন টাইমের জন্য ভাড়া নিয়েছি ওটাকে বলা হয়ে থাকে ইজারা সম্পত্তি হিসাব। এই ইজারা সম্পত্তি এক ধরনের হচ্ছে আধুনিক পদ্ধতির মধ্যে সম্পদ, অন্যদিকে সনাতন পদ্ধতির মধ্যে বলা হয় সম্পত্তিবাচক। সম্পদ আর সম্পত্তিবাচক সেম না, কিন্তু একটু ডিফারেন্স আছে। সম্পত্তিবাচকটা বলা হয় সনাতনের মধ্যে, আর আধুনিকে বলা হয় হচ্ছে সম্পদ হিসাব। আমরা যদি চাইলে এখানে সম্পদকে সম্পত্তিবাচক লিখতে পারবো না, আবার সম্পত্তিবাচককে চাইলে আমরা সম্পদ লিখতে পারবো না। তো এই নামগুলোর প্রতি কিন্তু একটু মনোযোগ দেওয়া লাগবে। হিসাবের শ্রেণীর পর এবার আমরা হিসাবের খাত নির্ণয় করব, এবং তার সাথে সাথে হচ্ছে আমরা হিসাবের শ্রেণীও নির্ণয় করব। তোমাদের পরীক্ষা বেসিক্যালি এভাবে করে কোয়েশ্চেনটা আসবে, তোমাদের এরকম লেনদেন দেওয়া থাকবে, এই লেনদেন থেকে তোমাদেরকে হিসাবের খাত নির্ণয় করতে বলবে এবং শ্রেণী নির্ণয় করতে বলবে। তো প্রথমত আমাদের এখানে বলা হচ্ছে মিস্টার মহিউদ্দিন নগদ 50,000 টাকা এবং 10,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে আসা শুরু করলেন। তো এক্ষেত্রে নগদ হিসাব, আসবাবপত্র হিসাব এবং মূলধন হিসাব এই তিনটি প্রভাবিত হয়েছে। নগদ হিসাবটা সনাতনের মধ্যে হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং আধুনিকের মধ্যে সম্পদ হিসাব। আসবাবপত্র সেম, সনাতনের মধ্যে সম্পদবাচক বা সম্পত্তিবাচক হিসাব এবং আধুনিকের মধ্যে সম্পদ হিসাব। অন্যদিকে মূলধন হিসাব, এটা যেহেতু ব্যক্তির সাথে সম্পৃক্ত এই কারণে সনাতনের মধ্যে এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে মূলধন আধুনিক পদ্ধতির মধ্যে মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত, তাই এটা মালিকানা সত্ত্ব হিসাব অথবা স্বত্বাধিকার হিসাব। 2 নম্বর লেনদেন, প্রাইম ব্যাংক হিসাব খোলা হলো 20,000 টাকা। এক্ষেত্রে জাবেদা হয়ে যাবে আমাদের এখানে দুটো হিসাব প্রভাবিত হয়েছে, একটা হচ্ছে প্রাইম ব্যাংক হিসাব আর একটা হচ্ছে আমাদের নগদান হিসাব। প্রাইম ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে আর নগদ অর্থ কমে গিয়েছে। প্রাইম ব্যাংক হিসাব আর নগদান হিসাব। প্রাইম ব্যাংক হিসাব যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত হিসাবকে বলা হয়ে থাকে ব্যক্তিবাচক হিসাব, এই কারণে প্রাইম ব্যাংক হিসাবকে বলবো আমরা একটা ব্যক্তিবাচক হিসাব। আর আধুনিকের মধ্যে বলবো সেটাকে আমরা সম্পদ হিসাব। অন্যদিকে নগদ, এটা সনাতনের মধ্যে সম্পত্তিবাচক হিসাব এবং আধুনিকের মধ্যে এটা হচ্ছে একটা সম্পদ হিসাব। এবার 3 নাম্বারটা, 3 নাম্বার বলা হচ্ছে যে মিস্টার সোবহানের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হয়েছে। তো ধারে পণ্য ক্রয় করলে 2 হিসাব প্রভাবিত হয়। প্রথমত ক্রয় নামক ব্যয় বেড়ে গিয়েছে, ক্রয় হিসাব হবে। অন্যদিকে মিস্টার সোবহান নামক একটা পাওনাদার বা দায় বেড়ে গেল, এই মিস্টার সোবহান হিসাব এখানের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। সো ক্রয় হিসাব এবং মিস্টার সোবহান হিসাব। ক্রয় হিসাব আধুনিক পদ্ধতির মধ্যে হচ্ছে এক ধরনের ব্যয়জাত হিসাব, এবং ব্যয় হিসাবগুলা সনাতনের মধ্যে হয়ে যায় নামিক হিসাব। অন্যদিকে মিস্টার সোবহান হচ্ছে আধুনিক পদ্ধতির মধ্যে একটা দায়িত্ব হিসাব, কারণ পাওনাদার এটা দায়। আর যেহেতু মিস্টার সোবহান একজন ব্যক্তি, এই কারণে মিস্টার সোবহান হিসাবটা হয়ে যাবে সনাতনের মধ্যে একটা ব্যক্তিবাচক হিসাব। এরপর মিস্টার কামালের নিকট পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। যেহেতু পণ্য বিক্রয়ের আগে যদি কোনো ব্যক্তি নাম উল্লেখ করা থাকে সেটাকে বলে আমরা ধারে বিক্রয়, এই কারণে এখানে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে, এবং কালাম নামক এখানের মধ্যে হচ্ছে দেনাদার যেটা সম্পদ সেটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। সো মিস্টার কালাম হিসাব এবং বিক্রয় হিসাব এই দুটো প্রভাবিত হবে। মিস্টার কামাল, ঠিক আছে, এটা কামাল হবে অ্যাকচুয়ালি, কালাম। মিস্টার কামাল উনি হচ্ছে সনাতন পদ্ধতির মধ্যে ব্যক্তিবাচক হিসাব, কারণ উনি একজন ব্যক্তি। অন্যদিকে এটাই আধুনিক পদ্ধতির মধ্যে হয়ে যাবে হচ্ছে সম্পত্তি হিসাব বা সম্পদ হিসাব। অন্যদিকে বিক্রয় হিসাব,
এটা হচ্ছে আধুনিকের মধ্যে আয় হিসাব এবং আয় ব্যয়ের সাথে সম্পৃক্ত হিসাবগুলোকে সনাতনের বলা হয় নামিক হিসাব। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে সেভিং সার্টিফিকেট ক্রয়। এটা হচ্ছে এটা বিনিয়োগ করা হয়েছে, অন্য কোম্পানির মধ্যে বিনিয়োগ করা হয়েছে। সো বিনিয়োগ হিসাব এবং নগদান হিসাব এই দুটো প্রভাবিত হবে। বিনিয়োগ এবং নগদ এই দুটোই হচ্ছে সনাতনের মধ্যে সম্পত্তিবাচক হিসাব এবং আধুনিকের মধ্যে সম্পদ হিসাব। এবার 6 নম্বরে বলা হচ্ছে কমিশন দেওয়া হলো 1,000 টাকা। সো কমিশনটা হচ্ছে এক ধরনের ব্যয়, এটা আধুনিকের মধ্যে হচ্ছে এটা ব্যয়জাতীয় হিসাব, অন্যদিকে সনাতনের মধ্যে এটা হচ্ছে নামিক হিসাব। তো কমিশন দেওয়ার ফলে কমিশন হিসাব এবং নগদান হিসাব এদের প্রভাবিত হয়েছে। নগদান হিসাবটা আধুনিকের মধ্যে এক ধরনের সম্পদ হিসাব এবং সনাতনের মধ্যে হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। এরপরে বলা হচ্ছে যে অগ্রিম প্রদান করা হলো বিজ্ঞাপনের জন্য 2,500 টাকা। তো এখানে দুই হিসাব প্রভাবিত হয়েছে, এটা হচ্ছে অগ্রিম বিজ্ঞাপন হিসাব আর এটা নগদান হিসাব। অগ্রিম বিজ্ঞাপন এটা সনাতনের মধ্যে ব্যক্তিবাচক হিসাব, কারণ বলেছিলাম যদি কোনো ব্যয়ের আগে অগ্রিম বা বকেয়া উল্লেখ করা থাকে সেটা হয়ে যায় সনাতনের মধ্যে ব্যক্তিবাচক হিসাব, আর ব্যয়ের অগ্রিম আধুনিকের মধ্যে সম্পদ। অন্যদিকে নগদটা হচ্ছে সনাতনের সম্পত্তিবাচক আর আধুনিকের মধ্যে হচ্ছে সম্পদ হিসাব। এরপর এখানে বলা হচ্ছে নেক্সটে যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। যন্ত্রপাতির অবচয় এর ফলে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব এই দুটো প্রভাবিত হয়। অবচয়টা হচ্ছে একটা ব্যয়, তার ফলে আধুনিক পদ্ধতির মধ্যে ব্যয় এবং সনাতনে হবে হচ্ছে নামিক হিসাব। অন্যদিকে পুঞ্জীভূত অবচয় সনাতনের মধ্যে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর পুঞ্জীভূত অবচয় সেটা সম্পত্তি কমিয়ে দিচ্ছে, যার কারণে এটা হচ্ছে একটা বিপরীত সম্পত্তি হিসাব। এবার 9 নম্বরটা ঋণের সুদ দেওয়া হলো। সো ঋণের সুদ এক ধরনের ব্যয়, তাহলে আধুনিকের মধ্যে হবে ব্যয়, সনাতনে হবে হচ্ছে নামিক হিসাব। আর ঋণের সুদ নগদে দিয়ে দেওয়ায় নগদটা হচ্ছে নগদ হিসাব প্রভাবিত হয়েছে, নগদ হিসাবটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব সনাতনে এবং সম্পদ হিসাব হচ্ছে আধুনিকে। এরপর নেক্সটে বলা হচ্ছে নিলয় সিমেন্ট কোম্পানির শেয়ার ক্রয় এক ধরনের বিনিয়োগ। সো ওই বিনিয়োগ ক্রয়ের ফলে হচ্ছে বিনিয়োগ হিসাব এবং নগদ হিসাব প্রভাবিত হয়, এবং বিনিয়োগ আর নগদান দুটোই হচ্ছে আধুনিকের মধ্যে সম্পদ এবং সনাতনের মধ্যে হচ্ছে সম্পত্তিবাচক। এরপর কাগজ কলম ও পেন্সিল ক্রয়, এগুলো হচ্ছে মণিহারি। সো এর ফলে মণিহারি হিসাব এবং নগদান হিসাব এদের প্রভাবিত হবে। সো মণিহারিটা সনাতনের মধ্যে হচ্ছে নামিক হিসাব, কারণ মণিহারি আধুনিকের মধ্যে ব্যয়, আর নগদটা হচ্ছে সম্পত্তিবাচক ও সম্পদ যথাক্রমে সনাতন পদ্ধতি বা আধুনিক পদ্ধতির মধ্যে। আর সবার শেষে গিয়ে বলা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন, এর ফলে উত্তোলন হিসাব এবং ক্রয় হিসাব প্রভাবিত হয়। তো উত্তোলনটা সনাতন পদ্ধতির মধ্যে ব্যক্তিবাচক হিসাব এবং আধুনিকের মধ্যে হচ্ছে স্বত্বাধিকার হিসাব। অন্যদিকে ক্রয়টা হচ্ছে সনাতনের মধ্যে নামিক হিসাব, আর এটা হচ্ছে আধুনিকের মধ্যে ব্যয় হিসাব। তো এভাবে করেই হচ্ছে পরীক্ষার মধ্যে আমরা লেনদেন থেকে বিভিন্ন হিসাব খাতগুলো নির্ণয় করতে পারি, এবং এগুলা কোন পদ্ধতিতে কোন হিসাব শ্রেণীর অন্তর্ভুক্ত এই সম্পর্কে হচ্ছে আশা করি আমরা আইডিয়া পেয়ে গিয়েছি। তাহলে পরীক্ষা আই গেস তোমরা এখান থেকে খুব ইজিলি হচ্ছে অ্যান্সার করতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।